ইরান পরাজয় মেনে না নিলে কঠোর হামলার হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধ বন্ধের চুক্তি করতে আগ্রহী, তবে তারা বলতে ভয় পাচ্ছে। অন্যদিকে আলোচনার দাবি নাকচ করে যুদ্ধ চালিয়ে যাবার অঙ্গীকার করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর মাঝেও তেহরানে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন ইসরায়েল বাহিনী। অন্যদিকে ইসরায়েলও পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান ও হিজবুল্লাহ। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। মধ্যপ্রাচ্য সংঘাতে একদিকে ইরানকে হার মানতে বলছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ইরানের। এর মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান একটি চুক্তি করতে আগ্রহী হলেও তা প্রকাশ্যে স্বীকার করতে ভয় পাচ্ছে। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে আমরা যা করছি তা আগে কখনো কেউ দেখেনি। তারা আসলে আলোচনা করছে এবং চুক্তি করতে খুবই আগ্রহী, কিন্তু তারা বলতে ভয় পাচ্ছে, কারণ তারা মনে করছে নিজেদের লোকদের হাতে মারা যাবে। আমাদের হাতে মারা যাওয়ার ভয়ও পাচ্ছে। এদিকে পরাজয় মেনে না নিলে আগের চেয়ে কঠোর আঘাত হানবে যুক্তরাষ্ট্র, এমন হুঁশিয়ারি দেন হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলাইন লেভিট। এর আগে ওয়াশিংটন ইরানকে যুদ্ধ বন্ধের জন্য 15টি প্রস্তাব দেয়, বিপরীতে ইরান জুড়ে দিয়েছিল 5 শর্ত। এদিকে ইরান যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের 15 দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করে দাবিগুলোকে অযৌক্তিক বলে আখ্যা দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা চলছে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বিভিন্ন মধ্যস্থতাকারীদের মাধ্যমে আমাদের কাছে বার্তা পাঠাচ্ছে ওয়াশিংটন। এর অর্থ এই নয় যে আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের হামলার জবাব ইরান যেভাবে দিয়েছে তা বিশ্বকে দেখিয়েছে যে কোনো দেশই ইরানের নিরাপত্তার প্রতি হুমকি দিতে পারে না। উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যেই মার্কিন ইসরায়েল বাহিনী তেহরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। এছাড়া লেবাননেও হামলা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। অন্যদিকে ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তর ও মধ্যাঞ্চলের বেশ কয়েকটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এছাড়া মধ্যপ্রাচ্যের বাহরাইন, আরব আমিরাত ও সৌদি আরবেও হামলা অব্যাহত রেখেছে তেহরান। এদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করার পর একই পথে হেঁটেছে তেহরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার এক ভাষণে হিজবুল্লাহর প্রধান নাইম কাশেম জানান, হামলা ও গোলাবর্ষণ চলাকালীন ইসরায়েলের সঙ্গে আলোচনার অর্থ হল চাপিয়ে দেয়া আত্মসমর্পণ। আরাফাত ইসলাম, ৭১। মধ্যপ্রাচ্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে নতুন দাবি করেছে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড। কমান্ডার ব্র্যাড কুপার বুধবার এক ভিডিও বার্তায় ইরানের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন। যুদ্ধের 3 সপ্তাহের বেশি সময়ে ইরানের 10,000-এর বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, এমন দাবি ব্র্যাড কুপারের। এ সময় ইরানের আকাশে 10,000 বারের বেশি মার্কিন সামরিক উড়োজাহাজ উড্ডয়ন করেছে। এসব হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। ইরানের নৌবাহিনীর সবচেয়ে বড় জাহাজগুলোর 92% ধ্বংসের দাবিও করেছেন সেন্টকমের কমান্ডার। তিনি বলেছেন, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ার হার 90%-এর বেশি কমে গেছে। একই সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও নৌযান তৈরির কারখানা ও শিপইয়ার্ডের 3 ভাগের 2 ভাগের বেশি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। কোস্টাল ক্রুজ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কনে হামলা চালানোর দাবি করেছে ইরান। তবে এমন দাবি নাকচ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। সেন্টকম জানিয়েছে, ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীটি আঞ্চলিক জলসীমায় ইরানের সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। এর আগে এক বিবৃতিতে বিমানবাহী রণতরীটির দিকে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার দাবি করে ইরানের সামরিক বাহিনী। এ সময় তারা জানায়, হামলার কারণে আঞ্চলিক জলসীমায় অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয় ইউএসএস আব্রাহাম লিঙ্কন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধের মধ্যে ইরানকে ড্রোন, খাদ্য ও ক্ষেপণাস্ত্র দিয়ে সহায়তা করছে রাশিয়া। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয়, বিদেশি একাধিক গোয়েন্দা সংস্থার তথ্য মতে গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার অবস্থান সম্পর্কেও তথ্য সরবরাহ করা হচ্ছে। একই সঙ্গে মার্চ মাসের মধ্যেই ড্রোনের প্রথম চালান পাঠানো
পাঠানো শেষ হওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। তবে এসব অভিযোগকে সরাসরি অস্বীকার না করলেও ক্রেমলিন বলছে এ নিয়ে অনেক মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। রাশিয়ার দাবি, ইরানের নেতৃত্বের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে। উল্লেখ্য, এর আগেও ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহার করেছে রাশিয়া। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এখন যুদ্ধ শেষ করার সময় হয়েছে। একই সঙ্গে আশপাশের দেশগুলোর উপর হামলা বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন গুতেরেস। এ সময় মানুষ কিভাবে গভীর নিরাপত্তাহীনতার মধ্যেও বসবাস করছে তা তুলে ধরেন তিনি। গুতেরেস বলেন, সম্প্রতি লেবানন সফরের সময় তিনি এসব নিজ চোখে দেখেছেন। তিনি আরও বলেন, গাজা উপত্যকায় যেই পরিস্থিতি তৈরি হয়েছে তা যেন লেবাননে না ঘটে। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান যুদ্ধের মধ্যেই দক্ষিণ লেবাননের বড় অংশে অভিযান চালাচ্ছে ইসরায়েল। 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত লেবাননে 1094 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৈধ পর্যটন ভিসা থাকার পরও ইরানের নাগরিকদের অস্ট্রেলিয়ায় প্রবেশে 6 মাসের নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বুধবার এই সিদ্ধান্তের কথা জানান। টনি বার্ক বলেন, চলমান যুদ্ধের কারণে ইরান থেকে আসা দর্শনার্থীরা ভিসার মেয়াদ শেষের পরেও দেশে ফিরতে পারবেন না, এমন আশঙ্কার পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন নিষেধাজ্ঞা বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। এর আওতায় অন্তত 7,200 ইরানি পর্যটক পড়েছেন, যাদের কাছে অস্ট্রেলিয়ার প্রবেশের জন্য বৈধ ভিজিটর ভিসা রয়েছে। তবে সব ইরানি নাগরিকদের ওপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। কেউ কেউ বিশেষ বিবেচনায় অস্ট্রেলিয়ায় প্রবেশের সুযোগ পেতে পারেন। অস্ট্রেলিয়ার নাগরিকদের ইরানি বাবা মায়ের ক্ষেত্রে এই বিশেষ বিবেচনার সুযোগ রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির বেশ কয়েকজন শীর্ষ ব্যক্তিত্ব ও বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডাররা নিহত হয়েছেন। তবে গত 28 ফেব্রুয়ারি দুই দেশের আগ্রাসন শুরুর পর ইরানের বর্তমান শাসন ব্যবস্থা এখনও তাদের রণকৌশল প্রণয়ন ও কার্যক্রম চালিয়ে যাওয়ার সক্ষমতা বজায় রেখেছে। শীর্ষ নেতৃত্বের বড় একটি অংশ হারানোর পর বর্তমানে ইরানের দৃঢ় ও শক্তিশালী এই শাসন কাঠামোয় কারা ক্ষমতা ও প্রভাবের অধিকারী? বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। 1979 সালের বিপ্লব থেকে জন্ম নেওয়া ইসলামী প্রজাতন্ত্র ইরান একটি জটিল ও স্তরভিত্তিক শাসন কাঠামো গড়ে তুলেছে। নির্দিষ্ট কিছু ব্যক্তির উপর নির্ভর না করে বরং ধর্মতাত্ত্বিক এই শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার লক্ষ্যেই তাদের সব প্রতিষ্ঠান ঐক্যবদ্ধভাবে কাজ করে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের শুরুর দিকের হামলায় ইরানের প্রবীণ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। 1989 সাল থেকে ক্ষমতায় থাকা এই নেতার প্রতি পুরো ব্যবস্থার নিরঙ্কুশ আনুগত্য ছিল এবং সব বড় সিদ্ধান্তে শেষ কথাটি তিনি বলতেন। নতুন নেতা হিসেবে মুস্তফা আলী খামেনি তার বাবার উত্তরাধিকার ও ব্যাপক আনুষ্ঠানিক ক্ষমতা লাভ করেছেন। ইসরায়েলি হামলায় মুস্তফা নিজেও আহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তাকে বর্তমান যুদ্ধের একজন আহত যোদ্ধা হিসেবে অভিহিত করা হচ্ছে। গত এক বছরে অনেক শীর্ষ কমান্ডার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহত হলেও তাদের জায়গায় দ্রুত অন্য অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। ইরানের শাসন ব্যবস্থায় ধর্মীয় শাসনের পাশাপাশি নির্বাচিত প্রেসিডেন্ট ও পার্লামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূলত বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে মিলেই তারা দেশ পরিচালনা করে থাকে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের অনেক শীর্ষ নেতা ও কমান্ডার নিহত হলেও দেশটির শাসন কাঠামোয় এখনও বেশ কিছু প্রভাবশালী ও অভিজ্ঞ ব্যক্তি সক্রিয় রয়েছেন। বর্তমান পরিস্থিতিতে ক্ষমতার কেন্দ্রে থাকা উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছে বিপ্লবী গার্ড বাহিনী IRGC প্রধান আহমেদ ওয়াহিদি। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও বর্তমান পরিস্থিতিতে জোরালো ভূমিকা রাখছেন। ইরানের শাসন ব্যবস্থায় প্রেসিডেন্টের ক্ষমতা আগের চেয়ে কমে গেলেও জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হওয়ায় পেজেশকিয়ান
এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। این که ما بخوایم جنگ رو منطقه‌ای بکنیم اصلا আন্তর্জাতিক অঙ্গনে আরেক পরিচিত মুখ ইরানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এখনকার ভূমিকা অসামান্য। প্রবীণ এই কূটনীতিক দীর্ঘদিন ধরে পশ্চিমা দেশগুলোর সঙ্গে উচ্চ পর্যায়ের স্পর্শকাতর আলোচনা চালিয়ে আসছেন। পাশাপাশি রাশিয়া, চীন ও আরব দেশগুলোর সঙ্গে তেহরানের সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে তিনি প্রধান ভূমিকা পালন করছেন। মনিরুজ্জামান বাবু, একাত্তর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাক্ষাতের তারিখ পিছিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে দুই নেতার সাক্ষাতের সময় কয়েক সপ্তাহ পিছিয়ে আগামী মাসের মাঝামাঝি সময়ে নেওয়া হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই তথ্য জানিয়েছেন। হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে লেভিট বলেন, ট্রাম্প ও সি এর সাক্ষাতের তারিখ নির্ধারণ করা হয়েছিল 31 মার্চ থেকে 2 এপ্রিল পর্যন্ত। তবে এখন মে মাসের 14 ও 15 তারিখ বেইজিং সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট। চলতি বছরের শেষের দিকে শি ওয়াশিংটন সফর করতে পারেন বলেও জানান লেভিট। তিনি আরও বলেন, ইরানে সামরিক অভিযান চলছে, এই সময় প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্রে থাকা গুরুত্বপূর্ণ, তাই তিনি বৈঠক পেছানোর অনুরোধ আমলে নিয়েছেন। ভারতের অন্ধ্রপ্রদেশের মার্কাপুরম জেলায় যাত্রীবাহী বাসের সাথে লরির সংঘর্ষে আগুন লেগে অন্তত 13 জন নিহত হয়েছেন, আহত কমপক্ষে 20 জন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে এই দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন দেশটির পুলিশ। হরিকৃষ্ণ ট্রাভেলসের বাসটি তেলেঙ্গানার নির্মল থেকে নেল্লোরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। বেশিরভাগ মানুষ আগুনে পুড়ে মারা গেছে বলে জানা গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে নেওয়া হয়েছে হাসপাতালে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। দুর্ঘটনার কারণ বের করে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। অর্থের অভাবে চিকিৎসা করতে না পারায় কষ্টে দিন যাচ্ছে মালয়েশিয়ায় আগুনে ঝলসে যাওয়া বাংলাদেশি তরুণী নাহিদার। এরই মধ্যে অর্থের জোগাড় করতে না পেরে ছেড়েছেন হাসপাতাল। সহযোগিতার আশায় ঘুরছেন কুয়ালালামপুরের রাস্তায় রাস্তায়। কুয়ালালামপুর থেকে আরো জানাচ্ছেন মোস্তফা ইমরান রাজু। চোখে মুখে আতঙ্ক, অগ্নিদগ্ধ মুখমণ্ডল, ব্যান্ডেজ করা হাত। এক বাংলাদেশি তরুণী সাহায্যের জন্য ঘুরছে কুয়ালালামপুরের বুকিত বিনতানের অলিগলিতে। রমজানে ইফতার সামগ্রী বানানোর সময় অন্যায় আগুন লেগে শরীরের উপরের অংশ পুড়ে যায় দিনাজপুরের বিরল উপজেলার মেয়ে শারমি আক্তার নাদিরার। প্রথমে মালয় বিশ্ববিদ্যালয় হাসপাতাল ও পরে কুয়ালালামপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা হয় তার। তবে ব্যয় সামলাতে না পেরে হাসপাতাল ছেড়ে সহযোগিতার আশায় ঘুরছেন কুয়ালালামপুরের এক স্থান থেকে অন্য স্থানে। পাশাপাশি সুস্থ জীবনে ফিরতে চেয়েছেন বাংলাদেশ সরকারের সহযোগিতাও। জর্জেটের আগুনের জন্য এইখান থেকে এই পর্যন্ত আগুন ধরে গেছে, পরে হাসপাতালে নিয়ে গেছে, কিন্তু হাসপাতালে অনেক বিল হয়ে গেছে, যেখানে আমার হাজব্যান্ড এইসব খরচ চালাইতে পারতেছিল না। প্রবাসী ভাইদের কাছে বা বাংলাদেশ সরকারের বা এম্বাসি লোকদের কাছে আমি একটু সহযোগিতা যাচ্ছি। আমার এই হাতটুকু একটু একটা ভালো চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সবার কাছে। চিকিৎসকরা জানিয়েছেন নাদিরার বুক থেকে মুখমণ্ডল পর্যন্ত 33% পুড়ে গেছে। এই অবস্থায় নাদিরার চিকিৎসার জন্য সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। প্রবাসী মালয়েশিয়াদের কাছে আমার আবেদন, আমাদের প্রবাসী বোন হিসাবে সবার পাশে থেকে সহযোগিতা করব। দেখার মতো নয় আর কি, দেখলে খুবই কষ্ট লাগে। এই জন্য আমরা যারা প্রবাসী ভাই বোনেরা আছি, আমরা সবাই যদি একটু সহযোগিতার হাত বাড়াই দিই, তাহলে ওনার জন্য বিষয়টা খুবই ইজি হয়। বাংলাদেশ সরকার ওনার পাশে দাঁড়াক এবং সাথে আমরা যারা প্রবাসী ভাইরা যে মালয়েশিয়াতে আছি তারাও সবাই মিলে যদি আমরা যে বোনটাকে একটু হেল্প করি, তাহলে উনি হয়তো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। জীবিকার তাগিদে 37 বছরের নাদিরা মাত্র 7 মাস আগে মালয়েশিয়ায় আসেন। একটি খাবারের রেস্তোরাঁয় কাজ করে জীবিকা নির্বাহ হতো তার। মোস্তফা ইমরান রাজু, 71, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।